সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় শিক্ষায় টিউশন ফির বোঝা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোয়াত, শিক্ষাবিদ ও লেখক। মাঝখানে আছেন মোহাম্মদ আমিনুর রহমান খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রাজুক উত্তরা মডেল কলেজ, এবং ওই প্রান্তে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 2। শনিবার থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির হাট। গরু আসতে শুরু করেছে গাবতলী হাটে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বিপরীতমুখী প্রতিক্রিয়া। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে ভিড়, গরমেও ভাটা পড়েনি উৎসাহে, নানা অব্যবস্থাপনার অভিযোগ। চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইউজিএস ভবনে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে কর্মকর্তা সহ আটক 3। এবং সৌদি আরবে একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত হয়েছেন আরও অন্তত 12 জন। স্যার, এই যে দেশের শিক্ষা ব্যবস্থা, পুরো শিক্ষা ব্যবস্থাতে টিউশন ফিটা কিন্তু এখন একটা বোঝা, সবার সামনে বোঝা। মানে যারা গার্জিয়ান, যারা পড়াচ্ছেন, অভিভাবক যারা, তারা কিন্তু একদম, বিশেষ করে বছরের শুরুতে তো সমস্যা সৃষ্টি, সারা বছর ধরে তারা একটা পেইন ক্যারি করে। সেটা আপনি ইংলিশ মিডিয়াম বলেন, বাংলা মিডিয়াম বলেন, এমপিও ভুক্ত বলেন, নন এমপিও ভুক্ত বলেন, ইংলিশ, হ্যাঁ যেটাই বলেন না কেন, সব জায়গাতে এমন একটা অবস্থা আছে কোনো মতেই টিউশন ফি মানুষ, আপনি বলছেন শিক্ষা মৌলিক অধিকার, পণ্য না। কিন্তু যখন বেতনের দিকে আমরা তাকাই, টিউশন ফির দিকে তাকাই, অথবা স্কুল বা কলেজগুলো ডোনেশনের দিকে তাকাই, তখন মনে হয় শিক্ষাকে ব্যবহার করা হচ্ছে পণ্য হিসাবে। আমার মনে হয় আপনি যথার্থই বলেছেন। আমাদের দেশ যদি এখন নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, কিন্তু আমরা জানি আমাদের গড় আয় কত। এখন সর্বোচ্চ ধাপে 40,000 টাকা প্রতি মাসে বেতন। আমাদের স্কুল কলেজগুলোতে, বিশেষ করে যেগুলোর অনেক সুনাম, ইংরেজি মিডিয়াম এবং অন্যান্য, সেখানে যে বেতন ছোট ছোট শিশুর জন্য পিতামাতাকে গুনতে হয়, সেটা কিন্তু অনেক অনেক বেশি। পিতামাতার পক্ষে এই ধরনের বেতন প্রতি মাসে দিয়ে ডেভেলপমেন্ট ফি এর নামেও একটা বিরাট অঙ্ক দিয়ে তার ছেলে মেয়েদেরকে কিভাবে পড়ালেখা শেখায়, আমার ভাবতে অবাক লাগে। কিভাবে একজন মানুষ যার হয়তো বেতন 20, 25, 30,000 টাকা, কিভাবে তার ছেলে মেয়ে, একাধিক ছেলে মেয়েকে ওই ধরনের স্কুলে পড়াতে পারে। আমার মনে হয় যে আমাদের সরকার, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় যে নানা রকম ফি রয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করা উচিত। সরকারকে নিয়ন্ত্রণ করা উচিত যে বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাতে করে সেই স্কুলে কিংবা কলেজে তার ছেলে মেয়েকে পড়াতে পারে, এই মাত্রায় ফিটা নামিয়ে আনা উচিত। আমার মনে হয় না যে সেটা এই মাত্রায় রয়েছে। স্যার, আপনি তো একটা কলেজের, স্কুল এবং কলেজের প্রিন্সিপাল, আপনার স্কুলের এবং কলেজের কাঠামোটা কি? ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠানটা একটা বিশেষায়িত প্রতিষ্ঠান এবং একটা মহৎ উদ্দেশ্যকে, লক্ষ্যকে সামনে রেখে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালে। তো সেখানে বলা হয়েছিল যে আমাদের এখানে সাশ্রয়ীভাবে এখানে শিক্ষাদান করা হবে, টিউশন ফি, সেশন চার্জের নামে কারো উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হবে না, এবং কোয়ালিটি এডুকেশন এখান থেকে দেওয়া হবে। তো সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেন বিদেশে গিয়ে আমাদের দেশের মেধাবী ছাত্রছাত্রীরা যে ব্রেইন ড্রেন হয়ে যাচ্ছে, যে ওনারা যাচ্ছে মেধাবী, জন্মগ্রহণ করেছে এখানে, বড় হয়েছে এখানে, এক পর্যায়ে যখন শিক্ষা লাভের
বয়সে সে উপনীত হয়েছে তখন সে বিদেশে যাচ্ছে কেন? আমাদের দেশে কোয়ালিটি এডুকেশন পাওয়ার মতো ইনস্টিটিউশন নাই। সেই কোয়ালিটি এডুকেশন আমরা যেন দিতে পারি এরকম প্রতিষ্ঠান, সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠানটা করা হয়েছে। এবং আপনি শুনে খুশি হবেন যে 1994-এ এই প্রতিষ্ঠানটা জন্মলগ্ন বলবো যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্মলগ্ন থেকে বা সূচনা লগ্ন থেকেই কিন্তু এর প্রতি শিক্ষার্থীদের যারা মেধাবী তাদের আকর্ষণ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কারণ এখানে শিক্ষাকে আমরা পণ্য হিসেবে বিবেচনা করি না, আমরা এখানে অত্যন্ত সীমিত বেতন এবং সেশন চার্জ নিয়ে থাকি। এবং শুনলে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে এবং দেশবাসীও খুব তৃপ্ত হবে জেনে যে আমরা 1994 সালে যে সেশন চার্জ টিউশন ফি নির্ধারণ করেছিলাম সেটা আমরা পরবর্তীতে 2009 সালে এসে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা 94 সালে নির্ধারিত টিউশন ফি এবং সেশন চার্জ আমরা কমিয়ে দিই, যেটা ক্রমান্বয়ে বাড়ার কথা। তো তারপরেও আমরা সরকারি নির্দেশনা মেনে চলছি, কারণ সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে একটা বিশেষণ যুক্ত আছি, আমরা আসলে এই বিশেষণ মুক্ত হতে চাই। আমরা প্রমাণ করতে চাই আমরা হয়তো সম্পদের দিক থেকে গরিব হতে পারি, কিন্তু মেধার দিক থেকে আমরা গরিব নই। আমাদের দেশেই অদম্য মেধাবী সন্তানেরা জন্মগ্রহণ করে এবং তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যন্ত সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস করছে। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং ইতোমধ্যেই অনেক ছাত্রছাত্রী আমাদের দেশেরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারা মাথা উঁচু করেই কাজ করছে, সার্ভিস দিচ্ছে, সেবা করছে এবং এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের এটাই। স্যার, আপনাদের সর্বোচ্চ বেতন কত? আমাদের সর্বোচ্চ বেতন বাংলা মিডিয়ামে যে কলেজ সেকশনে বলি টিউশন ফি যেটা 1225 টাকা, আর শুরু হয় 1050 টাকা দিয়ে, আর ইংলিশ মিডিয়ামে 1850 টাকা দিয়ে শুরু হয় এবং সর্বোচ্চ হয় 2550 টাকা। আর এটাই যদি বলতে যাই যে আমাদের ইংলিশ মিডিয়ামের কথা বলি, তো আগা খান স্কুলে আমার একজন পরিচিত বলয়ের একজন বাচ্চা প্লে গ্রুপে পড়ে, সে ভর্তির সময় সেখানে 1,33,000 টাকা জমা দিয়েছে এবং প্রতি মাসে তাকে প্লে গ্রুপের বাচ্চার জন্য 14,600 টাকা দিতে হচ্ছে। এবং আরেকটা পরিসংখ্যান আছে ডিপিএস, যেটা দিল্লি পাবলিক স্কুল, সেখানে ভর্তির সময় 3 লক্ষ টাকা দিতে হয় এবং টিউশন ফি হচ্ছে 12,500 টাকা। আমি আরও বলতে পারি স্কলাস্টিকার ব্যাপার বলি, সেখানে 1,65,500 টাকা দিতে হয় ভর্তির সময় এবং টিউশন ফি হচ্ছে 12,200 টাকা। বিআইটির কথা বলি, সেখানে 95,000 টাকা দিতে হয় ভর্তির সময়, টিউশন ফি 7,000 টাকা। এই হচ্ছে মোটামুটি পরিসংখ্যান। তো সেই দিক থেকে আমরা কিন্তু টাকা যেটা নিচ্ছি আমরা বলবো এটা নিতান্তই নগণ্য, কিন্তু আমাদের সেবা, আমাদের শিক্ষা মোটেও নগণ্য নয়। আমরা কিন্তু সর্বোচ্চ যে কোয়ালিটি এডুকেশন সেটা নিশ্চিত করার চেষ্টা করি। তাই বলছি, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করি। রেজাল্ট আমাদের একটা ফোন আছে, তারপর আমি মনির ভাইকে যাব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে নিজাম বলছিলাম। জি, বলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে বেসরকারি যে স্কুল এবং কলেজ যেগুলো রয়েছে, হ্যাঁ, ওইগুলোর শিক্ষকরা কিন্তু বেতন পান, এগুলো বেতন কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কিন্তু একটা কথা হচ্ছে তারপরও এই স্কুল বা কলেজগুলোর টিউশন ফি কিন্তু স্কুল থেকে বাড়তি টিউশন ফি আদায় করা হয়। এবং একটা বিষয় কিন্তু এই যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এগুলো ব্যবস্থাপনা কমিটিতে যারা থাকেন তারা সরকারের মন্ত্রী কিংবা সংসদ সদস্য কিংবা দেখা যায় যে জেলা প্রশাসকরা এই কমিটিতে থাকেন, কিন্তু কথা হচ্ছে তারা কি করেন? এই যে বাড়তি ফি আদায় করা হয় এর জন্য তারা মনিটরিং করছেন না কি জন্য? আচ্ছা, হ্যাঁ মনির ভাই, 90% বেতন দেওয়া হয়। আমি যত জানি যে বেসিকের ইয়াটা যে এমপি স্কুল কলেজ আছে প্রাইভেট। বিষয়টা হচ্ছে কি, আমাদের এখানে আসলে আমরা যদি পাকিস্তান আমলটা দেখি, সেখানে শিক্ষায় পাবলিক ইনস্টিটিউশনগুলো ছিল প্রধান নিয়ামক, প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো ছিল সেগুলোর সংখ্যাও ছিল কম, স্কুল এবং কলেজ দুটোই। আপনাদের নিশ্চয় মনে আছে তখন একটা পদও ছিল শিক্ষা
মন্ত্রণালয়ের অধীনে, ডিপিআই, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউশন, এখন কিন্তু ওই পদটা নাই। অর্থাৎ পদটার যে কাজ, অর্থাৎ পাবলিক ইনস্টিটিউশনগুলোকে দেখভাল করা, সেই পদটাই নাই। তারপরে আমরা দেখলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বিশেষ করে ৭৫-এর ১৫ই আগস্টের পর পট পরিবর্তন হলো বঙ্গবন্ধু হত্যার পরে, সেখানে অন্যান্য অনেক কিছুর মতো শিক্ষার একটা প্রাইভেটাইজেশন হয়ে গেল। এটা জিয়া রহমানের আমলে শুরু হলো, এরশাদ এবং খালেদা জিয়ার আমলে এটা প্রসারিত হলো, এবং এই আওয়ামী লীগ আমল, যেটা পরে ২০০৬ থেকে ২০০১ এবং বর্তমান আমল, এই সময়ে এটাও আরো প্রসারিত হলো। অর্থাৎ এই প্রাইভেটাইজেশনটা যেটা হলো, এইটা হলো অনিয়ন্ত্রিত। আপনি দেখবেন জেনারেল কিন্তু কোনো রুল করা হলো না, যে একটি ইউনিভার্সিটি, ধরেন কথার কথা বলছি, যে ইউনিভার্সিটিতে এই কয়টা, ইউনিভার্সিটির আইন আছে কিন্তু, প্রাইভেট ইউনিভার্সিটি আইন আছে না, এই কয়টা ফ্যাকাল্টি থাকবে, এতজন ছাত্র পড়বে, ইত্যাদি ইত্যাদি সবকিছুই আছে। হ্যাঁ, তার বেতন নেওয়া সম্পর্কে বা সেশন ফি বা ভর্তি ফি, জেনারেল কিন্তু কোনো নিয়ম করা হয় না। হ্যাঁ, এটা একদম ফ্রি ফর অল, থাকতে হবে, অমুক থাকতে হবে, এগুলো কিছু আছে, কিন্তু এটা নাই যে বেতনটা ফ্রি ফর অল, ফ্রি স্টাইল, যে যা নিতে পারো। হ্যাঁ, মানে বাজার অর্থনীতির সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হচ্ছে এই জায়গাটায় ফাংশন করতেছে আমাদের দেশে। আমি বলবো একেবারে ফ্রি স্টাইল, ফ্রি ফর অল। হ্যাঁ, একবারে যেটাকে আমরা বলি বাজার অর্থনীতির সবচেয়ে কুৎসিত স্টাইলটা হচ্ছে কি, যে ভোক্তার গলা কেটে ফেলো। এখানে হচ্ছে ভোক্তার গলা কেটে ফেলা। একটু আগে আরেকজন বক্তা যে বলছিলেন, আপনি বোধ বলছিলেন নাকি যেন, যে একজন মধ্যবিত্ত তার স্কুলে ভর্তি করাবে, সে কিভাবে, সে বা ভর্তি করেছে কিভাবে চালাবে। হ্যাঁ, কিভাবে চালাবে, এটা খোঁজ নিলে দেখা যাবে। আমাদের কিছু স্টাডি তো না, আমরা ধরুন পত্রিকায় তো স্টাডি হয় না, রিপোর্ট করি, কিছু কিছু রিপোর্টের মাঝে মাঝে বের হয়, দেখবেন যে জমি বিক্রি করে ছেলেকে পড়াচ্ছে, এবং একটা সময় যখন ছেলের পড়া শেষ হয়ে গেল, সে নিঃস্ব হয়ে গেল। চাকরি যদি না পায়, এক ধরনের নিঃস্বকরণ প্রক্রিয়া এক ধরনের নিঃস্বকরণ প্রক্রিয়া কিন্তু এই ধরনের এরকম একটা মৌলিক অধিকার নিতে যে সে নিঃস্ব হয়ে গেছে সিস্টেম, কিন্তু এক ধরনের নিঃস্বকরণ প্রক্রিয়া নীরবে এটা কিন্তু হচ্ছে আমাদের দেশে। হ্যাঁ, এবং যদিও মন্ত্রীরা অনেকে বলেছেন যে তারা এত হাজার টাকা বেতন দেয়, কিন্তু কিভাবে দেয়? সবাই ধনী ঘরের সন্তান না, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তার চেয়েও নিচের ঘরের সন্তানরা আছেন, তারা এইভাবে দেয়, একদম নিঃস্ব হয়ে দেয়। সুতরাং এই জায়গাটা যেটা হচ্ছে, যে এক ধরনের বাণিজ্য করার লাইসেন্স দিয়ে দেওয়া হলো, যেটা আমি মনে করি আর কি। আপনি, আমরা এখানে 4 জন আছে, আমরা 4 জন মিলে একটা শিক্ষা প্রতিষ্ঠান করলাম। এটার ফি কত হবে, এইটার ভর্তি ফি কত হবে, মান্থলি ফি কত হবে, এটা আমরাই নির্ধারণ করতেছি। কারো কোনো নজরদারি নেই, খবরদারি নেই, কিচ্ছু নাই আর কি। আমরা নির্ধারণ করলাম যে ঠিক আছে, ভর্তি ফি 2 লাখ টাকা, মাসিক বেতন 25,000 টাকা, কেউ কিছু বলবার নাই। আমরা নিতে শুরু করলাম, ছাত্ররা ভর্তি হলো, কারণ তারা তো পড়তে হবে, তারা তো জায়গা দরকার, তারা ভর্তি হলো, কি করবে, উপায় নেই। 25,000 টাকা করে দিচ্ছে, ভর্তি ফি 2,000 টাকা করে দিচ্ছে। এবং এটা করে যে কোয়ালিটি এডুকেশন হচ্ছে, তাও কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমি স্কুল কলেজগুলোর ডিটেলস বলতে পারবো না, ওনারা হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু আমি কিছু ইউনিভার্সিটির কথা জানি, প্রাইভেট বেশিরভাগ। আমি একজন শিক্ষকের কথা জানি, যিনি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকতা করেছেন 1 বছর, করার পরে তিনি ছেড়ে দিয়েছেন। 1 বছর পরে যখন ইভ্যালুয়েশন হলো, পরীক্ষা ইত্যাদি মিলে, তখন তাকে বলা হলো যে আপনাকে তো পাস করাতে হবে, ছাত্রের কোয়ালিটি দেখার জন্য আপনাকে এখানে রাখা হয়নি, তাকে সার্টিফিকেট পেতে হবে, এটা দেখার জন্য রাখা হয়েছে। তার মানে যদি সে পাস করে তাহলে তার টাকা পাবে। হ্যাঁ, ওই শিক্ষক তিনি সঙ্গে সঙ্গে রিজাইন করে চলে আসছে। আরেকজন ডাক্তারের কথা জানি, তিনি সরকারি ডাক্তার ছিলেন, রিজাইন করেছেন। রিজাইন করার পরে একটি বেসরকারি মেডিকেল কলেজের কিছুদিন শিক্ষকতা করলেন, করার পরে তিনিও 6 মাস পরে ছেড়ে দিলেন। ওই একই কারণ, তাকেও বলা হলো যে আপনাকে পাস করাতে হবে। হ্যাঁ, সে জানে কি জানে না, এটার চেয়ে বড় কথা হচ্ছে তাকে পাস করানো আর কি, তিনিও ছেড়ে দিলেন। এখন বিষয়টা হচ্ছে সেই জায়গাটায়, যে আপনি যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিচ্ছেন, তার বিনিময়ে আপনি যে কোয়ালিটি এডুকেশন দিচ্ছেন তা কিন্তু দিচ্ছেন না, বা এটা নজরদারি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা পরে আসছে। আপনি ধরেন আমেরিকা বা ইংল্যান্ডে যারা, বিশেষ করে যারা আপনার পড়ে, MBA পড়ে, তাদের অনেক বেতন। হ্যাঁ, কেন বেতন?
ওখানে যুক্তি হিসেবে তারা বলে, এবং ইয়েও যে তুমি পাশ করার পরে অনেক হাই স্যালারি চাকরি করবে। তুমি একজন ফিজিসিস্ট বা একজন কি বলে বায়োলজিস্ট, তিনি যা বেতন পান তার কয়েক গুণ বেশি বেতন তুমি পাবে। সে কারণে তোমার এডুকেশনের জন্য ইনভেস্ট করতে হবে বেশি। তাদের দেশের সিস্টেমটা ভিন্ন, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ আছে, কিন্তু তার উপরে কাঠামোর মধ্যে হ্যাঁ তার উপরে নিয়ন্ত্রণ আছে, এবং যে কোনো ইউনিভার্সিটি ইচ্ছা করলেই তার খুশি মতো বেতন নির্ধারণ করতে পারে না। আমাদের দেশের দুঃখজনক হলো সত্য যে হোল সিস্টেমটা, প্রাইভেট এডুকেশনের যে সিস্টেম, সেই সিস্টেম এখন তো আপনার পাবলিক এডুকেশন সিস্টেমটা হয়ে গেছে মাইনরিটি, মেজরিটি হয়ে গেছে কিন্তু প্রাইভেট এডুকেশন সিস্টেম। এই সিস্টেমের উপরে কিন্তু মিনিমাম কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কাঠামো নাই, কোনো বিধিমালা নাই, কোনো আইন নাই, সরকারের কোনো বিধি নিষেধ নাই, কিচ্ছু নেই। তো এইভাবে একটা দেশের, আমাদের মতো দেশ, আমরা যতই বলি আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ বা যাই হোক, এখনো আমাদের দেশে বেশিরভাগ লোক নিম্নবিত্ত লোক, সামর্থ্যের ব্যাপারটা তাই তাই না? সুতরাং এখন আমরা যদি বলি যে এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা, তাহলে এই দুই শিক্ষা আমাদের দেশে এত ডিফারেন্সে এটা চলতে পারে না। আমি অন্তত মনে করি এটা খুবই অন্যায়, এবং ভ্যাট আরোপ করাটা যেরকম অন্যায়, এটা তার চেয়ে কম অন্যায় না, এটাও অন্যায়। সুতরাং আজকে সরকারকে এই জায়গাটা নজর দিতে হবে যে তুমি ইচ্ছা করলেই 50,000 টাকা মাসিক বেতন নির্ধারণ করতে পারো না, বা 15,000 টাকা মাসিক বেতন নির্ধারণ করতে পারো না। আমাদের দেশের বার্ষিক আয় কত একজন মানুষের বলেন? আমাদের দেশের সঞ্চয় কত? হ্যাঁ, যে যা আয় করে সর্বোচ্চ সঞ্চয় হচ্ছে 9% ধরা হয় গড়ে, হ্যাঁ, প্লাস মাইনাস আছে। তো এর ভিত্তিতে আপনি যদি শিক্ষার এইসব প্রতিষ্ঠানের শিক্ষার জন্য বেতন নির্ধারণ করেন, ইট ক্যানট গো বিয়ন্ড ধরেন 1,500 টাকা, 2,000 টাকার বেশি বা 2,500 টাকার বেশি, অসম্ভব, প্রশ্নই আসে না। তো আপনি কিভাবে 14,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা মাসিক বেতন নেন? তারপর আমি স্যারের কাছে যাবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কলেজগুলোতে প্রত্যেক বছরই টিউশন ফি বাড়ানো হয়, প্রত্যেক বছরই কিন্তু এরা টিউশন ফি বাড়ায়। কোনো গার্জেন যদি প্রতিবাদ করতে যায়, দেখা যায় যে তার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার নিজেরই এক আত্মীয় আছে এরকম, শেষ পর্যন্ত তার সন্তানকে টিসি দিয়ে দিচ্ছে ওই স্কুল থেকে। এইটা নালিশ দেওয়ার মতো তো কেউ নাই, এর প্রতিকার কিভাবে সম্ভব আপনারা বলেন? মানে নিয়ন্ত্রণ করার একটা চমৎকার জায়গা হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণ। আপনারা দেখবেন যে কারওয়ান বাজারে গেলে একটা তালিকা দেওয়া থাকে যে কাঁচামরিচ কত টাকায় বিক্রি করতে পারবেন, কিন্তু কোন জায়গায় শিক্ষা কত টাকায় বিক্রি করতে পারবেন এটা কিন্তু নাই, এবং টাকাটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট না। সুতরাং আমার মনে হয় যে এখানে অবশ্যই নজরদারি করতে হবে। সরকার ভ্যাটের কথা বলেছে, সেটাও আমার ধারণা একটা রং পদ্ধতিতে এগোচ্ছিল, কিন্তু সম্ভবত তাদের একটা ধারণা হয়েছে যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে অনেক টাকা মুনাফা অর্জন করা যায়, এবং সেখানে অস্বীকার করার উপায়ও নেই। আমরা জানি যে লাইনে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। আমি জানি না লবণের ব্যবসা, চিনির ব্যবসার লাইনে এত মানুষ আছে কিনা, কিন্তু সবাই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায়। এর থেকে আপনি ইনডাইরেক্টলি হিসাব করতে পারেন এটা অত্যন্ত লাভজনক। যদিও বলা হয় যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু নানাভাবেই আমরা বুঝতে পারি যে এটা ওই রকম অলাভজনক বিষয় নয়। আমার মনে হয় সরকারের কড়া নজরদারি করা উচিত যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে কত ফি রাখবে, ডেভেলপমেন্ট ফি রাখবে, সেটা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সেটা আছে কিনা, ব্যয় করার মধ্যে তাদের সঙ্গতির মধ্যে আছে কিনা, সেটা সরকারের নজর অবশ্যই দেওয়া উচিত। কারণ নজর যদি দিতে হয় আর্থিক দিকটাই দিতে হবে। এটা হলো এ কাইন্ড অফ সামারাইজিং থিংস, তাই না, সারাংশ। এটাকে যদি আমরা ঠিক মতো ধরতে পারি তাহলে আমার মনে হয় অনেক কিছু ঠিক হয়ে যাবে। স্যার এখানে একটা জিনিস বলি, এই যে কয়েকদিন আগে যে আন্দোলনটা হয়ে গেল ভ্যাট নিয়ে, খুব মজার ব্যাপার স্যার, এই যে 7.5% ভ্যাট নিয়ে। কারণ ভ্যাটটা দিয়েছে সরকার, ভ্যাটটা সরকার দিয়েছে, ছেলেরা নেমে গেছে, সবগুলো বিশ্ববিদ্যালয় নামাই দিয়েছে ওদেরকে। ওনারা যে এত টাকা বেতন নিচ্ছে, কেউ নিচ্ছে 2 লাখ টাকা একটা কোর্সের জন্য, 4 বছরের কোর্সের বা 3 বছরের কোর্সের জন্য, কেউ নিচ্ছে 6 লাখ টাকা, কেউ নিচ্ছে 8 লাখ টাকা, কেউ নিচ্ছে 10 লাখ টাকা। মানে সেইখানে কিন্তু একটা ছেলেও কিন্তু প্রতিবাদ করার সাহস পায় না, অথচ বোঝা কিন্তু টিউশন ফিটাই। তারা যে টাকা নিচ্ছে কোর্সের নামে। আরো মজার ব্যাপার স্যার, দেখা গেল বছরে
2টা কোর্স থাকার কথা, 2টা সেমিস্টার, এখনো 3টা হয়ে এখন গেছে। 3টা সেমিস্টার হয়ে গেছে। 3টা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একটা সাবজেক্ট চুজ করলে সঙ্গে সঙ্গে এটার জন্য আবার আপনাকে 80,000 টাকা বাড়তি দিয়ে দিতে হবে। যে আপনি 5টা নিয়েছেন, ও 6টা নিয়েছে, 6টাতে আবার এই ফোর্স। তার মানে প্রত্যেকটা মানে বিশ্ববিদ্যালয়গুলো যেমন প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন স্কুল বলেন, কলেজ বলেন, প্রত্যেকটা জায়গাতে বাড়তি কোনো জিনিস দিলেই এটার জন্য কিন্তু বাড়তি টাকা 3 গুণ টাকা 4 গুণ টাকা নিয়ে নিচ্ছে। পাশাপাশি দেখেন স্কুলগুলোতে যেটা হয়, মানে আমি জানি না স্যার কি করে, স্যারদের স্কুল কি করে, আমি ভিকারনেস স্কুলের কথা জানি। এই স্কুলে ওই মিলাদের জন্য 200 টাকা নেওয়া হয় বছর 2 বছর। তো কি মিলাদে দিচ্ছে, একটা লাড্ডুর জন্য 200 টাকা নিয়ে নেওয়া হয়। আপনি দেখেন একটা লাড্ডু মানে একটা মিলাদের জন্য 200 টাকা নেওয়া হচ্ছে শুধুমাত্র ওই ইয়ার জন্য, কিন্তু মজার ব্যাপারটা এখানেও কিন্তু 170 টাকা লাভ করে ফেলা হচ্ছে। কিন্তু আপনি বলছেন এটা মৌলিক অধিকার, হ্যাঁ, আর সামনে ছাত্রদের ঠেলে দিচ্ছেন, হ্যাঁ, যে শিক্ষা পণ্য না, অথচ এটা পণ্যের মতোই ট্রিটেড হচ্ছে। যে আমি যেটা বললাম যে যে কোনো বাজারে গেলে বিভিন্ন পণ্যের দাম কিন্তু একটা লেখা থাকে, যে এর মধ্যে দামটা নিতে হবে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু এরকমটি নয়, তাই না? যে যত পারে সেটা করছে, এবং মনে হয় যে সরকারের কোনো নিয়ন্ত্রণও নেই। সরকার তো নিয়ন্ত্রণ করবে এই জায়গাটায়, যে তুমি ফি এর থেকে বেশি নিতে পারবে না কোনো অবস্থাতেই, তাই না? এখন কি হচ্ছে যে আমরা জানি যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত অধিকতর মেধাবী ছাত্ররা সুযোগ পেয়ে থাকে। যাদের প্রস্তুতি কম তারা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যাচ্ছে, এবং তারা 3টা টার্ম করছে। মানে যাদের প্রস্তুতি দুর্বল তারা বছরে 3টা টার্ম করছে। এটার অর্থ হলো কি? ওরা ঠিক মতো শিখতে পারছে না, তাই না? ওদের তো বরং 2-এর জায়গা 1.5 করলে ভালো হতো। তার মানে বাংলায় পড়ে গেছে, ইংরেজিতে পড়তে হচ্ছে, তাই না? ইংরেজি নানা রকম সমস্যা হচ্ছে। তার মানে ওরা শিখছে কি শিখছে না এটা মূল বিবেচ্য বিষয় নয়। আমার মনে হয় যে অত্যন্ত ভালো একটা স্টাডি করা উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাশ করার পরে আলটিমেটলি কি হচ্ছে, ওরা আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজে কিভাবে অবদান রাখতে পারছে, ওরা ওদের পিতা মাতার যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী জীবনে দাঁড়াতে পারছে কিনা, এগুলো আমার মনে হয় দেখা দরকার। আপনাকে যাওয়ার একটা টেলিফোন আছে। দর্শক, আপনার পরিচয় প্রশ্ন করুন। আমি অ্যাডভোকেট মোকাররম হোসেন বলছি চিটাগং থেকে। জি জি, আমি অ্যাডভোকেট মোকাররম হোসেন বলছি চিটাগং থেকে। জি, বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুল সমূহে উন্নয়নের ফি নামে স্টুডেন্টদের কাছ থেকে তথা গার্ডিয়ানদের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে। এই ব্যাপারে আমাদের শিক্ষা বোর্ড কিন্তু নীরব। কেন কেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না? ঠিক আছে, আপনি শুনলেন স্যার? আমি শুনেছি। তো আমি এখানে বলি যে আমার প্রতিষ্ঠান সম্বন্ধে বলছিলেন, এক জায়গায় বললেন যে মিলাদের নামে 200 টাকা নেওয়া হচ্ছে, সেখানে 30 টাকা খরচ করা হচ্ছে, 170 টাকা প্রফিট করা হচ্ছে। তো আমাদের আগেই বলেছি আমাদের প্রতিষ্ঠানটি বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সবচেয়ে হাই পাওয়ার্ড গভর্নিং বডি। এখানে যিনি মাননীয় শিক্ষা সচিব হবেন তিনি আমাদের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান হবেন, এবং কলেজের যিনি অধ্যক্ষ তিনি কিন্তু একজন সদস্য সচিব, মেম্বার সেক্রেটারি। তো আমাদের এখানে শুনলে খুশি হবেন যে আমাদের এখানে কিন্তু এই ধরনের শোষণ, নিপীড়ন, নির্যাতন নাই, আমি যেটা বলতে চাই। এবং প্রতি বছর আমরা এখানে 25 থেকে 30 লক্ষ টাকা স্টুডেন্টদের কিন্তু এই আপনার টিউশন ফি এমনকি সেশন চার্জও আমরা মওকুফ করে থাকি। তার জন্য গরিব না, এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা কেন বিশেষায়িত প্রতিষ্ঠান, কেন আমরা বললাম যে শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত। এখানে আমরা অ্যাপ্লিকেশন চাই অভিভাবক, সম্মানিত অভিভাবকদের কাছ থেকে, ওনারা দেন। সেখানে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করে দিই যে বাবা মায়ের পেশা, তারপরে ভাই বোন কয়জন লেখাপড়া করে, সংখ্যা এবং কয়জন লেখাপড়া করে। তারপরে আমরা ক্রাইটেরিয়া সেট করে দিয়েছি যে আপ টু এত পর্যন্ত যদি বার্ষিক ইনকাম হয় বা বার্ষিক ইনকাম হয় তো তাকে আমরা দরিদ্র বলবো, এরপরে অতি দরিদ্র আর সচ্ছল। তো শুনে খুশি হবেন এই যে যারা দরিদ্র, অতি দরিদ্র, এদের অলমোস্ট 100% 100% আমরা কিন্তু 100% টিউশন ফি আমরা মওকুফ করে দিই, এবং সেশন চার্জটা মওকুফ করার কোনো সুযোগ রাখা হয়নি। কিন্তু আমরা মানবিক দিক বিবেচনা করে এই যে মেধাবী ছাত্র বা ছাত্রীরা ভর্তি হয়েছে তাদের মেধা বিকাশে যেন বিঘ্ন না ঘটে এই অর্থনৈতিক নামক একটা প্রতিবন্ধকতার দ্বারা,
সেক্ষেত্রে আমরা 100% সেশন চার্জ মৌকুব করে দিই। এটা আমরা দেখি। এমন আরেকটা ব্যাপার হচ্ছে যারা সচ্ছল, যদি সেখানে লেখাপড়া করছে এমন ভাই বোনের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে এই যে শিক্ষা যে সুযোগ নয় অধিকার, এই অধিকারটাকে সমুন্নত রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সচ্ছল পরিবারের সন্তানকেও আমরা কনসেশন দিয়ে থাকি। এদিক থেকে আমাদের আত্মতৃপ্তি আছে। আমরা মনে করি যে শিক্ষা মৌলিক অধিকার, এই অধিকার পাওয়ার, এই অধিকার ভোগ করার, এই অধিকার পাওয়ার সবারই অধিকার আছে। এবং শিক্ষানীতি খারাপ বলবো না। তো এখানে যে মনির ভাই যেটা বললেন, বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেগুলো পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। তো আমি বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা সচিব মহোদয় আছেন, এবং শিক্ষার সাথে আমি বলছি শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, আমি স্বনির্বন্ধ অনুরোধ করব এই দিকটা বিশেষ নজর দেওয়ার জন্য, যেন আমাদের দেশে শিক্ষার্থীরা উৎসাহিত হয় শিক্ষা গ্রহণ করার জন্য। শিক্ষা যেন পণ্যে পরিণত না হয়। শিক্ষা যে অধিকার আছে, এটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে যেন কোনো শিশু, কোনো সন্তান, কোনো ছেলে বা মেয়ে বঞ্চিত না হয়। স্যার, এই যে প্রতি বছর জি ভর্তি কেন হতে হয় স্যার? ভর্তি হওয়ার জন্য কেন স্যার টাকা নেওয়া হয় এত টাকা? এটা কেউ না 5,000, কেউ 3,000, কেউ 10,000, কেউ 15,000, যে যার মতো করে নিয়ে যাচ্ছে স্যার। আপনি শিক্ষাকে বলছেন যে মহৎ উদ্দেশ্য স্যার, এটা কোন মহৎ উদ্দেশ্য স্যার? প্রতি বছর আপনি টাকা বাড়াই দিবেন। এটা আমি মনে করি যে সরকারি তরফ থেকে উদ্যোগ নেওয়া উচিত, নীতিমালা থাকা উচিত, এবং কঠোর তদারকির মাধ্যমে 100% এর যেন ইমপ্লিমেন্টেশন হয়, সেই দিকটা লক্ষ্য রাখা উচিত। তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। শিক্ষাকে কোনোভাবে পণ্য বানানো যাবে না। শিক্ষা শিক্ষাই, এটা যে মৌলিক অধিকার। এই শিক্ষা লাভ করে মানুষ আলোকিত হয়, তার আলোয় এই সমাজ আলোকিত হয়, আমাদের দেশ আলোকিত হয়, আমাদের দেশের শিক্ষার্থী, এবং এক পর্যায়ে তারা পৃথিবীর অন্ধকারকে দূর করে সারা পৃথিবীকে আলোকিত করে তোলে। সেই আলোর শিখা কেবল নিরবিচ্ছিন্নভাবে জ্বলতে দিতে হবে। এর জন্য যা করণীয় দরকার, সরকারের যতটুকু কঠোর হওয়া দরকার, আমি মনে করি ততটুকু হওয়া উচিত। মনির ভাই, মেডিকেলে আজকে তো মেডিকেলের পরীক্ষা হয়ে গেল, আপনি শুনছেন তো যে ইউজিসি একদিন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে ধরে ফেলেছে। খুব মজার ব্যাপার হচ্ছে এই, আপনি দেখেন বাণিজ্যটা কিভাবে হচ্ছে। একটা মেডিকেলে, প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে হলে মিনিমাম 15 লাখ টাকা লাগে। হ্যাঁ, তারপরেও কিন্তু 15 লাখ টাকা আপনি দিচ্ছেন, তারপরেও কিন্তু ওইটা দেওয়ার জন্য, আপনাকে যোগ্যতা অর্জনের জন্য পরীক্ষা, সেখানেও আপনি নকলের জন্য রেডি হয়ে যাচ্ছেন। বিষয়টা হলো কি, দেখেন, একটা শিক্ষা পণ্য নয় এই দাবিতে ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হলো। আমি মনে করি এটা ঠিকই আছে, শিক্ষা পণ্য নয়, শিক্ষা হচ্ছে অধিকার, এবং ভ্যাট আরোপ করা এটা অবশ্যই নৈতিকতা বিরোধী। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে প্রাইভেটাইজেশনের যে যুগটা শুরু হলো 75-এর পরে, এর ফলে শিক্ষা এখন পণ্যে পরিণত হয়েছে। এবং একটু আগে ডক্টর কায়কোবাদ বলছিলেন যে এখন এটা একটা লাভজনক ব্যবসা সবচেয়ে। চিনির ব্যবসার জন্য বা লবণের ব্যবসার জন্য এত লোক যায় না, লাইন দেয় না, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার জন্য বহু লোক যাচ্ছে। কেন? মহৎ উদ্দেশ্যে, এই জায়গায় মহৎ উদ্দেশ্যে সব লোক ঝাঁপিয়ে পড়ছে। কেন? কারণ এখানে লাভ বেশি, এবং এই লাভটা অতি সহজে, অতি সময়ে, খুব কম পরিশ্রমে করা যায়। কারণ একটা প্রতিষ্ঠান থাকলে এখানে তো প্রতি বছরই ছাত্রের সংখ্যা বাড়ে, সুতরাং সেখানে ভর্তি হবেই, এবং ভর্তি হওয়া মানেই তো লাভ। সুতরাং এই জায়গাটায় আমি মনে করি যে গভর্নমেন্টকে নজর দিতে হবে। এবং দেখেন যে এটা নজর দিলে যে সম্ভব, তার উদাহরণ তো নাজুক কলেজ, স্কুল এবং কলেজ, তাই না? শুধু রেজাল্ট ভালো না, তারা তাদের সিস্টেমটাকেই, যেহেতু গভর্নমেন্ট ওখানে ইনভলভড আছে, সেই কারণে তাদের সিস্টেমটাই এরকম যে ছাত্রদেরকে বেশি বেতন দিতে হচ্ছে না, মেধাবীরা মকুব পাচ্ছে, এবং যারা ভর্তি হতে পারছে তাদের পড়ার একটা পরিবেশ থাকছে। এটা সম্ভব হয়েছে কেন? সরকারের ইনভলভমেন্টের কারণে। এখন অনেক প্রাইভেট স্কুলের এমপিওভুক্ত শিক্ষক 90% কিন্তু সরকার দিচ্ছে, মানে বলা যায় যে অলমোস্ট পুরো বেতনটাই সরকার দিচ্ছে। এবং সেই সব স্কুলেও কিন্তু এই ধরনের সিস্টেম আছে। তারপর আপনি ধরেন যে প্রতি বছর ভর্তি ফি কেন বাড়বে? আপনার ইনফ্লেশন যদি যুক্তি হিসেবে বলা হয় যে ইনফ্লেশন, বাংলাদেশে ইনফ্লেশন তো মানে 1 ডিজিটেও বাড়ে না, অনেক বছর ধরে প্রায় সমান আছে।
বাড়লে 1-1.5 ডিজিট বাড়ে, আবার কিছুদিন পরে সেটা কমে ডবল আসে। ডিজিটে নাই, নাই, ডবল ডিজিটে অনেক দিন ধরেই নাই। হ্যাঁ, এবং আপনি নাই। যদি দেখেন গত কয়েক বছরের ইনফ্লেশনের ইয়ে নেন, নিচে খতিয়ান নেন, এটা কিন্তু নিচে নেমেছে, হ্যাঁ নিচে বাড়লেও নেমেছে। আবার নিচে নেমে 6 যায়। থেকে 7 সুতরাং ইনফ্লেশন ক্যালকুলেট করে ভর্তি ফি বাড়ানো, এটার মধ্যে কিন্তু বাস্তব কোনো যুক্তি নেই, তাই না? কিন্তু ওই যে একজন দর্শক প্রশ্ন করলেন যে প্রতি বছরই বাড়ানো হবে, প্রতিবাদ করলে যেটা উনি বললেন সেটা খুবই বাস্তব। প্রতিবাদ করলে দুর্ব্যবহার করা হয় অথবা স্কুল থেকে টিসি দেওয়া হয়। হ্যাঁ, অর্থাৎ গার্জিয়ানদের এটা প্রতিবাদ করারও কোনো উপায় নেই, কোনো বডি নেই। তো আপনি এটা রেগুলেট করার যে একটা সংস্থা থাকা উচিত, সেটা যার নাই কাছে তো। গিয়ে বলবে। হ্যাঁ, আমি মনে করি যে এই প্রাইভেট এডুকেশন সিস্টেমকে রেগুলেট করার জন্য সরকারের পক্ষ থেকে একটি রেগুলেটরি বডি হতে হবে, ইট ইজ মাস্ট। এবং এটা প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে, কলেজ যেটাই হ্যাঁ বলেন না হ্যাঁ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ যেটার ক্ষেত্রে হোক, এবং ইট মাস্ট বি অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। এটা জাস্ট গভর্নমেন্ট এটা জিও করে গভর্নমেন্ট অর্ডার করে তা না, ইট মাস্ট বি অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। এবং সেখানে একটা কাঠামো থাকতে হবে, সেখানে নিশ্চয়ই প্রাইভেট ইনস্টিটিউশনের প্রতিনিধিরা থাকবে, সবাই থাকবে। হ্যাঁ যারা সরকারের করবে তারা প্রতিনিধি থাকবে, থাকবে, শিক্ষাবিদরা থাকবে। হ্যাঁ, আমাদের দেশে বহু শিক্ষাবিদ আছেন যারা ভালো শিক্ষাবিদ, রিটায়ার করে গেছেন, সমাজকে এখনো দেওয়ার মতো ক্ষমতা আছে। তাদের আছে, সক্ষমতা আছে। ওয়াই উই শুড নট টেক দেয়ার সার্ভিস? তারা সার্ভিস দিতে উদ্যোগীও, কিন্তু সেটা সার্ভিসটা আমরা নিচ্ছি না। এই জায়গাটা আমি মনে করি পার্লামেন্টে একটা আইন হওয়া উচিত, প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেটরি বোর্ড বা যে নামেই হোক, এটা ইমিডিয়েটলি করা উচিত। 1, 2 হচ্ছে বেতনের ক্ষেত্রে একটা সিমিলারিটি অবশ্যই থাকতে হবে। পাশাপাশি 2 প্রাইভেট স্কুল, একটা মাসিক বেতন 14,000 টাকা, আর একটা মাসিক বেতন 22,000 টাকা বা 12,000 টাকা, দিস ক্যানট গো অন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার টিচারদের বেতন, এই জায়গাটাও রেগুলেশন থাকতে হবে আমি মনে করি, তাই না? তারপরে হচ্ছে স্কুল ডেভেলপমেন্টের জন্য কি হচ্ছে, মানে আজকে একটি স্কুল বা একটি কলেজ বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি তার ডেভেলপমেন্টের নামে যে অর্থটা নিচ্ছে, এইটা কোথায় কিভাবে ব্যয় হচ্ছে সরকার কি জানে? অথচ আমি 2 পয়সা ব্যয় করলে তো ইনকাম ট্যাক্স আমাকে ধরে, আমাকে রিটার্নে দেখাইতে হয়। হ্যাঁ, যে আমি 10 টাকা 15 টাকা বা আমি এখানে যে টাকা রোজগার করতেছি সেটা আমি ইনকাম ট্যাক্সে দেখাই, আমাকে দেখাইতে হয়। সুতরাং সেইখানে আমি কয় বছর রোজগার করি বলেন, তাই না? সেটাও আমি দেখাই বা দেখাইতে হয়, দেখানো উচিত, সেটা আইন। এই বিশ্ববিদ্যালয়গুলো যারা চালাচ্ছেন তাদের পার্সোনাল ট্যাক্স ফাইল এবং বিশ্ববিদ্যালয়ের ইনকামের ট্যাক্স ফাইল, এই জায়গাটা কোথায়? কোনো স্বচ্ছতা জবাবদিহিতা আছে? আমরা কিন্তু জানি না আছে কি নাই, আদৌ আছে কি। তারপর ট্যাক্স দেয়। হ্যাঁ, সুতরাং এই ট্যাক্স কত দেয়, মানে সেই হিসাব, সেই স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা আছে। এই জায়গাগুলো যদি আপনি নিশ্চিত না করতে পারেন, তাহলে কিন্তু এই যে প্রাইভেট এডুকেশন নামে যা চলছে আমাদের দেশে, হ্যাঁ, কোয়ালিটি তো আমি আগেই বলেছি, এটা রিপিট করতে চাই না, যা চলছে তাতে দেখা যাবে যে কোয়ালিটিবিহীন একদল ছাত্র তৈরি হচ্ছে, হ্যাঁ, তৈরি করতে পারছে, কিন্তু এর যা বৈষম্য সমস্ত সমাজটাকে খেয়ে ফেলবে। তো দিস মাস্ট স্টপ, দিস ইজ হাই টাইম। ফ্রি ফর অল, ফ্রি স্টাইল এডুকেশন বিক্রি করার, হ্যাঁ, বা এডুকেশনকে পণ্য করার যে চলছে আজকে এত বছর ধরে, এখন সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। একটা রেগুলেটরি বডি উইথ দি অ্যাক্ট অফ এ পার্লামেন্ট হওয়া উচিত ইমিডিয়েটলি। শেষ পর্যায়ে স্যার আপনি বলবেন তাহলে দাঁড়াচ্ছেটা কি, যে ছাত্রদের বা অভিভাবকদের যে অভিযোগগুলো আসছে যে টিউশন ফিটা বাড়তি, এবং টিউশন ফি বাড়তি হওয়ার পিছনে কিন্তু যতটুকু না সরকার চাপিয়ে দিচ্ছে তার থেকে অনেক বেশি যে মহৎ উদ্দেশ্যে যারা প্রতিষ্ঠান তৈরি করছে তারা এটার জন্য যায়, কিন্তু শিক্ষার্থীরা কখনো যেহেতু সেই প্রতিষ্ঠানে পড়ে, হ্যাঁ, এর প্রতিবাদ করতে পারছে। আমার মনে হয় যে আমাদের খেয়াল করতে হবে এরকম একটা জিনিস, মনে করেন একটা হাসপাতাল তৈরি করা হলো, তার পিছনে উদ্যোক্তা যদি ব্যবসায়ী হয়, একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো, তার পিছনে যদি উদ্যোক্তা ব্যবসায়ী হয়, একটা লবণের ব্যবসায় যদি উদ্যোক্তা শিক্ষাবিদ হয়, তাহলে কোনোটাই কিন্তু ওই লেভেলে চলবে না, উৎকর্ষ অর্জন করতে পারবে না। সুতরাং সরকারের উচিত যদি বিশ্ববিদ্যালয়, নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি অনুমোদন দিতে হয়, তার পিছনে প্রথিতযশা শিক্ষাবিদদের থাকতে হবে, তাদের একটা দর্শন থাকবে, শিক্ষার দর্শন থাকবে, দেশের প্রতি তাদের যে শিক্ষার আলো দেশে ছড়িয়ে দেওয়ার আগ্রহ থাকবে, তাহলেই কেবলমাত্র ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে আর কি। উদ্যোক্তারা যদি ওই রকম না হয়, শিক্ষানুরাগী না হয়, তাহলে তো হবে না, তাই না? আমাদের এইখানে হলো দুর্বলতা। এছাড়াও আর একটি বিষয়, সেটা হলো আমাদের দেশে, আমাদের এই মাটিতে
7, 8, 9টা শিক্ষা কমিশনের রিপোর্ট হয়েছে। বিভিন্ন সময় অত্যন্ত প্রথিতযশা শিক্ষাবিদেরা অনেক চেষ্টা করে এই রিপোর্টগুলো প্রণয়ন করেছেন এবং কোনোটাই বাস্তবায়নের মুখ দেখেনি। এর থেকে আমরা বলতে পারি আমাদের কোনো সরকারই শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক ছিল না। আমরা বুঝতে পারি না যে আমাদের এই দেশটাকে যদি নাকি উন্নত হতে হয় কেবলমাত্র শিক্ষার মাধ্যমে এটা উন্নত হতে পারে। একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ আমাদের দেশে। এটাকে যদি আমরা শিক্ষা দক্ষতা দিয়ে উন্নত করতে পারি, মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলেই বাংলাদেশের ভবিষ্যৎ ভালো, জাপানের মতো হতে পারে। জাপানে যেমন জনসংখ্যা বেশি, আমাদেরও জনসংখ্যা বেশি। আমাদের মানুষগুলো যদি জাপানের মতো দক্ষ হতো তাহলে আমরাও জাপানের মতো সম্পদশালী দেশ হতে পারতাম, এবং সেটা হওয়ার একমাত্র উপায় হলো বিশ্বমানের শিক্ষা দেওয়া। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের সরকার এ বিষয়ে যে আন্তরিক তার প্রমাণ আমরা পাচ্ছি না। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। স্যার আপনাকে ধন্যবাদ, আপনারা দুপুরে পেলাম রেজাল্ট দেওয়ার সময়। মনির ভাই আপনাকে ধন্যবাদ যে আমাদের সাথে এই আলোচনায় অংশ নিয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।